নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে। অশ্লেষা নক্ষত্র মানে দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান, চতুর্থ ঘরে অবস্থান কর্কট রাশিতে। এই অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র কীরকম প্রভাব দিবে মেষ রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠদের আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো যথেষ্ট ভালো, উচ্চ অবস্থায় অবস্থান করছে, চতুর্থ ঘরে অবস্থান। গুরুর যে দৃষ্টি প্রভাব থাকছে সেটা অষ্টম ঘরে থাকছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকছে কর্মের ঘরে, এবং নবম দৃষ্টি থাকছে একদম যে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরটা হচ্ছে মীন রাশি, অর্থাৎ উচ্চ অবস্থায় থেকে নিজে তো একই উচ্চ অবস্থা, হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে মেষ রাশির ক্ষেত্রে। তারপর আবার নিজের সাধারণ রাশি মীন রাশিকে দেখছে, আর এই মীন রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে। আর বর্তমানে এই মেষ রাশি কিন্তু 7.5 চলছে। তো শনি বক্রি অবস্থায় রয়েছে রেবতীতে, তো রেবতী নক্ষত্রে শনির অবস্থান আর গুরুর নবম দৃষ্টি পেয়ে যাওয়া মানে বিশেষ কৃপা লাভ করা, এটা তো উঠেই যাচ্ছে এই সময়কালে। 7.5 চলছে এটা ঠিক, কিন্তু যথেষ্ট ভালো প্রভাব, অনেক রকম বিপদ আপদ গুরুর দৃষ্টিতে কিন্তু কাটছে এই সময়কালে মেষ রাশির। আর তবে কি কন্ডিশন, গ্রহের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকতে হবে। তো গ্রহ যখন নক্ষত্রে অবস্থান করে তো সেই নক্ষত্রকে তো প্রভাবিত করে। তো বুধ হচ্ছে এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি। এই নক্ষত্রটি হচ্ছে নবমতম নক্ষত্র, 5 তারা সমমণ্ডল, 5টি তারা দিয়ে তৈরি। তারপর হচ্ছে এই নক্ষত্রের যে বিস্তার আমাদের ব্রহ্মাণ্ডে, সেটা হচ্ছে 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত, এরকম হচ্ছে বিস্তারটা। তো অনেকেই নক্ষত্রটাকে নিয়ে খুব ভয়ভীতি করায়, অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, এবং এর 4টি চরণই কর্কট রাশিতে পড়ে। তো কর্কট রাশির অধিপতি চন্দ্রমা, চন্দ্রমার সাথে তো বুধের সম্পর্ক শত্রুতা, কিন্তু চন্দ্রমা তো মা, তার সাথে তো কোনো গ্রহের শত্রুতা জিনিসটা থাকে না। তো বুধ এখানটাতে সন্তান, তো যার জন্য এই চতুর্থ ঘরে এই যে নক্ষত্রটা পড়েছে, এই নক্ষত্র কিন্তু অনেক কিছু শেখায়। এই নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে একটি বেরি ধরা সাপ। বেরি ধরা সাপকে যেরকম বোঝা যায় না তার যে দৈর্ঘ্য কতটা, তো এই সর্প থেকে কিন্তু এই জিনিসটা বুঝে আসে, বুঝায় নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটিটাকে যথেষ্ট ভালো মতন করে বুঝায় যে দৃঢ় পার্সোনালিটি, দৃঢ় ব্যক্তিত্ব বিশিষ্ট লোক হয়, ব্যক্তি হয় এই সমস্ত অশ্লেষা নক্ষত্র। এর ভালো গুণ যেরকম রয়েছে সেরকম খারাপ গুণটাও রয়েছে। আমাদের প্রাচীন মুনি ঋষিরা এই নক্ষত্রটাকে নেগেটিভ হিসাবে তুলে ধরেছে, নেগেটিভ হিসাবে। কিন্তু এই নক্ষত্র আমাদের এই যে বর্তমান যুগ, বর্তমান যে সমাজ পড়েছে, তাতে এই নক্ষত্রকে যদি ভালো দিকে লাগানো যায় তাহলে প্রচুর আয় উন্নতির যোগ থাকে এই অশ্লেষা নক্ষত্র। এই নক্ষত্রটির মধ্যে যেরকম ক্রোধ, যেরকম তেজ, সেরকম অধিকার জিনিসটাকে বুঝায়। এবং বেরি ধরা সাপকে যেরকম দীর্ঘ মানে কতটা যে লম্বা সেটা কিন্তু বোঝা যায় না, তো সেরকম কিন্তু এদের ব্যক্তিত্ব চট করে বোঝা যায় না। এদের বিচার শক্তি প্রখর হয়, প্রখর থেকে প্রখর, এক কথায় বলতে গেলে স্ক্যানার, যেটা দিয়ে একদম সামনের থাকা ব্যক্তিকে অতি সহজে পরখ করা যায়, বোঝা যায়। আবার অতি সহজে কি মানে সামনের থাকা ব্যক্তিও কিন্তু চট করে বুঝতে পারে না যে এর কী প্রভাব রয়েছে, কিন্তু সামনে থাকা ব্যক্তিকে চট করে কিন্তু বুঝে নিতে পারে এই সমস্ত এই অশ্লেষা নক্ষত্র। এদের কার্যকলাপকে বুঝার মতন ক্ষমতা সামনে থাকা ব্যক্তির হয় না। তো যাই হোক, এক কথা বলতে গেলে কি ক্যালকুলেটর মতন ভগবান এদের চিন্তাধারাটা কিন্তু এরকমই দিয়ে দিয়েছে। তো যার জন্য আমাদের কিন্তু যে আগের যে মুনি ঋষিরা এই নক্ষত্রটাকে কিন্তু নেগেটিভ দিকে নিয়ে গেছে, যেহেতু এর ঊর্জাটাকে নেগেটিভ দিক একটা বুঝায় আর কি। তো মানে কি বলবো, যে এই নক্ষত্র সম্পর্ক মানে এমন একটা যে যেরকম নেগেটিভ দিক, যে কেউ হয়তো চুরি করছে বা কেউ কিছু একটা, যেমন মানে কেউ একটা কোনো বাজে কাজ করছে, তার যে একটা বুদ্ধি বিচার, তার যে মানে একটা বুদ্ধি বিচার, সেই জিনিসটা কিন্তু বুঝায় যে তীক্ষ্ণ ব্রেন সম্পর্কিত হয়। যে মানে খুব বাজে একটা কাজ, যে কেউ হ্যাকিং করছে এখন বর্তমান সমাজে, যেটা মোবাইল টোবাইলে হয় আর কি। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এরা অতি সহজে কিন্তু করতে পারে এই রকম জিনিস, এক কথায় বলতে গেলে। তো এই জিনিসটাকে যদি ভালো কাজে লাগাই তাহলে আবার অনেক দিক থেকে উন্নতি, বহু রকম সমস্যার সমাধান করবে। এই জিনিস কিন্তু বুঝায় এই অশ্লেষা নক্ষত্রে। তো অশ্লেষা নক্ষত্রের যে নেগেটিভ ঊর্জা, সেটাকে কিন্তু পজিটিভ দিকে যদি লাগাই তাহলে যথেষ্ট ভালো। এই নক্ষত্রের যে দেবতা সেটা হচ্ছে সর্পদেব, এবং সিম্বল হচ্ছে কুণ্ডলীকৃত সর্প। গ্রহ হচ্ছে বুধ, বুধের মানে নক্ষত্র অশ্লেষার যা 4টি চরণই কিন্তু এই কর্কট রাশিতে পড়ে, এবং খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। যেরকম কি বলবো, উকিল, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তারপরে উচ্চ আধিকারিক এই নক্ষত্রের জাতক জাতিকারা হয়। সেরকম আবার ব্যবসায়িক দিক থেকে যারা ব্যবসা বাণিজ্য করে সেই দিক থেকেও যথেষ্ট ভালো। বড় বড় ব্যবসায়িকদের ক্ষেত্রেও দেখা যায়, আবার বড় বড় ক্রিমিনালদের ক্ষেত্রেও কিন্তু এই নক্ষত্রের প্রভাব থাকে।
মানে জটিল থেকে জটিল পরিস্থিতি কিভাবে একটা মানে ছলচাতুরির জায়গা তৈরি করা, সেই জিনিসগুলোও কিন্তু থাকে এই নক্ষত্রে। এই নক্ষত্রের গণ হচ্ছে কি রাক্ষসগণ। পুরুষার্থ কিন্তু আবার এই নক্ষত্রের ধর্ম। ধর্ম হচ্ছে এদের মেন পুরুষার্থ। এটা যতই অধর্মের পথে থাকুক, এদের ধর্মের চেতনা কোনো না কোনো সময় ফিরে আসে। সর্ব দেবতা। তো এদের যে ত্রিমূর্তির যে দেবতার কথা বলা হয়েছে সেটাও কিন্তু ভোলে বাবাকেই বুঝাচ্ছে, ভোলে বাবাকে। এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে নাগকেশর গাছ। হ্যাঁ, নাগকেশর গাছ। আর যে পাখির কথা বলা হয়েছে সেটা পেঁচাকে বলা হয়েছে। পশু বলা হয়েছে আবার মেল ক্যাট, পুরুষ বিড়াল। তো এদের মধ্যে বিশেষ গুণ বলতে কি, এরা নিজেকে কিন্তু খুব বিশ্বাস করে, অন্য কাউকে চট করে বিশ্বাস করতে যায় না, কাজের সাথে মতলব রাখে। যদি কাজ হলো ওইটুকু সময়, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো পজিটিভ ঊর্জা বা পজিটিভ কাজ এই নক্ষত্রে কিন্তু করা উচিত না, যেরকম হচ্ছে ভিত স্থাপন, চাকরি, ইন্টারভিউ, তারপরে বিবাহের মতন কাজ, এগুলো কিন্তু করা উচিত না। সর্প কিন্তু একটা বিশেষ গুণ থাকে যে এরা কিন্তু খোলস ত্যাগ করে। এদের কিন্তু কথাবার্তা ওরকমই, যে মানে এদের যদি কিছু এদের সাথে যদি কিছু একটা চুক্তি করা হয়, সেটা মৌখিক হবে না, সেটা কিন্তু লিখিত করতে হবে এই চুক্তি, তাহলে কিন্তু জিনিসটা টিকবে না। তো মৌখিক চুক্তি থাকে না, আর বিবাহ এই নক্ষত্রে করা উচিত না। এই অশ্লেষা নক্ষত্র বিবাহ করা উচিত না। এবং এদের বিবাহ জীবনটাও কিন্তু ভালো প্রভাব দেয়, ভালো কিন্তু যায় না। হ্যাঁ, তবে যদি কাউকে আবার খুব মনে প্রাণে ভালোবাসে, যদি বুঝতে পারে, তাহলে কিন্তু আবার অনেক অনেক দূর পর্যন্ত এতে বিবাহ জীবন গড়িয়ে যায়, ভালো হয় এক কথায় বলতে গেলে। কিন্তু যদি না বুঝতে পারে, তাহলে নিজের সেই সঙ্গীকেও ছাড়তেও পিছপা হয় না অশ্লেষা নক্ষত্র। তো যাই হোক, এই নক্ষত্রের 4টি চরণ, এটা একদম কর্কট রাশিতে পড়ছে। তো দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান হলে কীরকম করবে, কীরকম প্রভাব দিবে এই মেষ রাশির ক্ষেত্রে, এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানটা তো উচ্চ অবস্থান হয়ে যাচ্ছে চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে অবস্থান করা গুরু হচ্ছে মায়া, মমতা, পরোপকারিতা, জ্ঞানের অসীম ভাণ্ডার, যার জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর। তো দেবগুরু বৃহস্পতির এইখানটাতে অবস্থান মূলত সুখ, সম্পত্তি, পরিবার, শিক্ষা ও মানসিক শান্তির বিষয়কে শক্তিশালী করতে পারে। কিন্তু যদি আবার, কারণ বুধের অবস্থান, তো বুধ তো এখানটাতে মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে 3য় ঘরের অধিপতি, সেরকম 6ষ্ঠ ঘরের অধিপতি। এবং বুধ হচ্ছে এমন একটি গ্রহ, যে গ্রহের সাথে অবস্থান করবে সেরকম রূপ, যেহেতু বালক গ্রহ, তো সেরকম জিনিসটা কিন্তু, যে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করছে, কিন্তু এখানে তো বুধকে দেখারও কিন্তু ব্যাপার রয়েছে। বুধকে দেখতে হবে যে বুধ কিরকম অবস্থান রয়েছে। তো বুধ এখানটাতে, যে বুধের যে অবস্থান, সেই বুধের যে মেন জিনিসটা সেটা হচ্ছে যে বুধের যে নক্ষত্র পরিবর্তন, বুধ নক্ষত্র পরিবর্তন করেছে। তো বুধ নক্ষত্র পরিবর্তন করছে হচ্ছে 16 তারিখ থেকে অশ্লেষা নিজের নক্ষত্রে থাকবে। তো 16 তারিখ থেকে একদম 22 তারিখ পর্যন্ত এই 6-7টা দিন কিন্তু মানে নিজের নক্ষত্রে থাকছে। আর 19 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি বুধের নক্ষত্রে চলে আসে। তো অনেকের কিন্তু বহু রকম জায়গা জমি সংক্রান্ত, বহু রকম ডিড, চুক্তি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, ভৌতিক সুখের জায়গাটা উঠে আসে, শিক্ষার জায়গাটা উঠে আসে। তো সেগুলো আলোচনার মাধ্যমে বলবো। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছে যাবে, যদি গ্রহের অবস্থান খারাপ থাকে। আর যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, তো মানে কি বলবো, যে বিচারধারাটা এমন হবে যেখানটাতে বেফাস হয়ে যাওয়া, সেটাও কিন্তু হয়ে যাবে। যে পদের থেকেও যে পদটা, যে মান সম্মান, পদ প্রতিষ্ঠা যেটা পাবে, সেটাও কিন্তু নিচে নেমে যাবে। কারণ 7.5 চলছে, বক্রী অবস্থায় শনি অবস্থান করছে, তারপর গুরুর দৃষ্টি প্রভাব থাকছে। যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু এরকম প্রভাব আসবে। তো যাই হোক, যেদিক থেকে ভালো উঠে আসছে এই সময়কালে এই মেষ রাশি, যেটা হচ্ছে বাড়ি আর জমি ও সম্পত্তি, ব্যাপারটা কিন্তু খুব গভীরভাবে উঠে আসছে। যে এই সমস্ত সংক্রান্ত কাজ, তারপরে হচ্ছে বাড়ি সংস্কার বা যানবাহন কেনার ক্ষেত্রে সুযোগ কিন্তু তৈরি হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে। দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত সমস্যারও সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে মেষ রাশি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক সুখ, তারপরে পরিবারে মান সম্মান, সহযোগিতা যথেষ্ট বাড়বে এই সময়কালে। বিশেষ করে পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে, গুরুর মতন ব্যক্তির কাছ থেকেও কিন্তু সাহায্য পাওয়া যাবে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে। তারপরে সূর্যের পরিবর্তন হয়ে যাবে, সূর্য রাশি পরিবর্তন করে নিয়ে কিন্তু নিজের রাশিতে প্রবেশ করে যাচ্ছে। আর বুধ এখানটাতে 22 তারিখ পর্যন্ত থেকে, তারপর সূর্যের সাথেও যে আবার একই অবস্থান করবে, কেতুর সাথে জুতি তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সে সময় সেটা বিশেষ আলোচনা। কিন্তু গুরু এরকম প্রভাব দিবে এই সময়কালে, যে পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ লোক বা গুরুর মতন ব্যক্তির কাছ থেকেও সাহায্য এই সময়কালে পাওয়া যাবে। শিক্ষা জায়গা, চতুর্থ ঘর, উচ্চ শিক্ষা, কলেজ শিক্ষা, জ্ঞান, চতুর্থ ঘর শিক্ষার জন্য খুবই ভালো হচ্ছে, ভালো পজিশন হচ্ছে এই শিক্ষা জায়গাটা। উচ্চ শিক্ষা, নতুন কিছু শেখা, পরীক্ষা এবং জ্ঞান ভিত্তিক কাজের সাথে সফলতা পাওয়া যাবে এই সময়কালে। এটা মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। তার সাথে কিন্তু সঞ্চয় জিনিসটাও বুঝাচ্ছে। বৃহস্পতি মেষ রাশির জন্য ভাগ্য যেরকম ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম তো ব্যয়ের ঘরেরও অধিপতি হয়ে
একদম চতুর্থ ঘরে উচ্চ অবস্থায়, তা আবার অশ্লেষা বুধের নক্ষত্রে অবস্থান। তো সঠিক সিদ্ধান্ত এই সময়কালে থাকবে, যার জন্য অর্থনৈতিক উন্নতি এবং সম্পদ বৃদ্ধির সুযোগ যথেষ্ট বৃদ্ধি করে দিবে মেষ রাশির ক্ষেত্রে। তার সাথে মানসিক যে অস্থিরতা, এগুলো কিন্তু যথেষ্ট কমাবে, আত্মবিশ্বাসকে যথেষ্ট বাড়াবে এবং মানসিক স্থিরতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। নিজের বাড়ি বা পরিচিত পরিবেশে এদিক থেকেও একটা যথেষ্ট উন্নতির যোগ থাকছে। আর বিশেষভাবে কোন দিক থেকে সাবধান, যেগুলোর দিক থেকে সাবধান করা হচ্ছে এই সময়কালে, সেটা হচ্ছে যে আবেগবশত কোনো কাজ কিন্তু করা যাবে না। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থানটা, এই অবস্থানটাতে তো এই নক্ষত্রকে প্রভাবিত করবে। আগে বললাম যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে মায়া, মমতা, পরোপকারিতা, ধর্ম, এই জিনিসটাকে বোঝাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, উচ্চশিক্ষা। তো যার কারণে আবেগবশত কোনো কাজ করতে গেলে চিন্তা করতে হবে এবং অতিরিক্ত প্রভাবিত হয়ে ব্যয় জিনিসটাকে করে ফেলা, এই জিনিসটা যে কারোর দায়িত্ব নিয়ে নিলাম, কাউকে টাকা পয়সা ধার দিলাম। আর অশ্লেষা নক্ষত্র গোপন জিনিসটাকে বিশেষভাবে বুঝায়। তো গোপন কোনো পরিকল্পনা সবাইকে জানানো থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর সম্পত্তি নিয়ে তাড়াহুড়া করলে কিন্তু জায়গা জমি সংক্রান্ত কাগজপত্র যাচাই না করে সিদ্ধান্ত নাও কিন্তু ঠিক হবে না। বিশেষ করে যেরকম উত্তরাধিকার সূত্রে পাওয়া বা জমির দলিল এই সমস্ত ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মেষ রাশির ক্ষেত্রে যেরকম ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম ব্যয়ের ঘরের অধিপতি। তো অতিরিক্ত খরচ এগুলো কিন্তু থাকবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। তবে যে খরচাটা করবে সেই খরচাটা যদি ন্যায়সঙ্গত হয়, যদি ধর্মের প্রতি খরচা করে, কারণ দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, শনির উপর কিন্তু দৃষ্টি থাকছে, নবম দৃষ্টি। এবং শনির যে অবস্থান, শনিও তো আবার বক্রী অবস্থা রয়েছে মীন রাশিতে। তো শনি কিন্তু হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, ব্যয়ের ঘরে অবস্থান করছে, গুরু দ্বারা দৃষ্ট। যে কর্মটা করবে সেটা যদি আধ্যাত্মিক হয়, যে ধর্মের প্রতি কিছু ব্যয় করলাম, ধর্মের দিকে নিজেকে নিযুক্ত করলাম, ব্যয় মানে যে শুধু অর্থ ব্যয় সেটাও না, কিন্তু ধর্মের প্রতি ব্যয়, যে দেবালয় পরিষ্কার করলাম, যেখানে আলো জ্বলে না সেগুলো করলাম, এইগুলো কাজে যথেষ্ট উন্নতি যোগ থাকবে। মোট কথা, যে অবস্থানটা হতে যাচ্ছে খুব ভালো অবস্থান হচ্ছে। তবে পারিবারিক কথাবার্তা এবং নিজের মতামতকে যদি আবার সঠিক প্রমাণ করতে যাই, এদিক থেকেও কিন্তু সাবধান করবে যাদের গ্রহের অবস্থান খারাপ থাকছে। মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা থাকবে গ্রহের অবস্থান খারাপের জন্য, আমি বললাম কিন্তু। আর সার কথা যদি বলে দিই, এক কথায় বলতে গেলে, যে মেষ রাশির জন্য এই বৃহস্পতির শক্তিশালী অবস্থান এবং শুভ অবস্থান গাড়ি বাড়ি জমি শিক্ষা পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে এবং মানসিক স্থিরতার দিক থেকে উন্নতির সম্ভাবনা একালে থাকছে। কিন্তু অশ্লেষা নক্ষত্রের কারণ কি গোপন বিষয়, তো গোপন জিনিসটাকে উঠে আসে। এরা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আলাদা বলতে এরা সবসময় গোপনীয়তাটাকে বজিয়ে রাখে, এদেরকে চেনা খুব মুশকিল হয়। তো যার জন্য নিজের গোপন কথাবার্তা, এদিক থেকেও কিন্তু সাবধান। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা তো এই সময় প্রবল কূটনীতিবিদ হবে এবং নিজের কথাবার্তাকে সমাজের সামনে উঠাতে পারবে এবং সফলতার দিকে যাবে। এটা গ্রহের ভালো অবস্থানের জন্য বললাম। তো যাই হোক, অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্রে কোন উপাচার করবে, এই নক্ষত্রে বিশেষভাবে বলবো যে ভোলে আবার বিশেষ অভিষেক করা, কারণ এই মন্ত্রে এই নক্ষত্রে ত্রিমূর্তি ভোলে আবাকে বুঝাচ্ছে। আর এদিকে শনিও রেবতীতে অবস্থান করছে, এখানটা তো ত্রিমূর্তি ভোলে আবা। আর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, অতএব এই সময় ভোলে আবার বিশেষ অভিষেক করো। কাঁচা দুধ দিয়েও করা যেতে পারে, কর্কট রাশি কাঁচা দুধ বা জল দিয়েও অভিষেক করা যেতে পারে, এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করো। আর অশ্লেষা নক্ষত্রের মেষ রাশির এই সময়কালে 7.5 চলছে, শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, কর্ম আর লাভ দ্বাদশ ঘরে অবস্থান করছে, গুরু দ্বারা দৃষ্ট, অর্থাৎ আধ্যাত্মিক জগৎটা বিশেষভাবে উঠে আসছে। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ, সেটাও কিন্তু ধর্ম জিনিসটাকে বোঝায়। অর্থাৎ যতই খারাপ পথে থাকুক, ধর্মপথে এরা ফিরে আসে। ধর্মের প্রতি এদের একটা প্রবল অন্যরকম মানসিকতা থাকে, যে খারাপ কাজে নিযুক্ত থাকলেও এরা ধর্মের দিকে চলে আসে। তো যাই হোক, যদি এর ঊর্জাটা পজিটিভ দিকে লাগায়, তো এরা অনেক উন্নতির দিকেই যায়। এছাড়া হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে সময়কালে অবশ্যই পাঠ করা উচিত। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।